নমস্কার, সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্যাল। আজকে এই পর্বে এমন একজন মানুষকে উপস্থিত করছি যিনি এলাকার একজন প্রবীণ শিক্ষক। তার কাছ থেকে শুনব যে তিনি কিভাবে তার শিক্ষকতা জীবন কাটিয়েছেন এবং তিনি যখন ছাত্র ছিলেন তাদের কাছ থেকে কেমন শিক্ষা পেয়েছেন, কি পেয়েছেন, সেটা নিয়েই এই পর্বে আমরা আনতে চলেছি যে প্রবীণ শিক্ষক। তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, সারা জীবনে শিক্ষকতা করেছেন। তিনি একটা পত্রিকার সম্পাদক। তিনি 58 বছর ধরে সেই পত্রিকাটা চালাচ্ছেন, একটা সাহিত্য পত্রিকা। তিনি হলেন এলাকার সকলেরই পরিচিত কার্তিক ভট্টাচার্য মহাশয়। আমি কার্তিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে এখন কথা বলবো। নমস্কার কার্তিকবাবু, আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনি শিক্ষক, প্রবীণ শিক্ষক। এলাকায় আপনার বয়সী শিক্ষক হাতে গুনে কয়েকজন আছেন, হ্যাঁ, যাদের আপনি চেনেন, আপনার সঙ্গে হয়তো তারা শিক্ষকতা করেছেন। আপনার কাছে জানতে চাইব তখনকার শিক্ষা, এখনকার শিক্ষা, শিক্ষা ব্যবস্থা, শিক্ষার পদ্ধতি, শিক্ষা দেওয়ার এবং ছাত্র শিক্ষক যে সম্পর্ক, সেই সম্পর্কটা কীরকম আছে এবং তখন কেমন ছিল, সে সম্পর্কে, আপনার শিক্ষকদের সম্পর্কে, যাদের কাছ থেকে আপনি শিক্ষকতা ছাত্র জীবনে যা লাভ করেছেন, সে নিয়েই আপনি কি বলবেন? দেখো দেবপ্রসাদ, ব্যাপার হলো আমার বাড়ি তো ধোঁড়াদায়, ঠিক বাড়ি নয়, আমার মামা বাড়ি। তবে আমার ছাত্র জীবন কেটেছে ধোঁড়াদাতে। আমি ধোঁড়াদায় যে প্রথমে আমার পাঠ্যজীবন শুরু, সেটা হলো ধোঁড়াদাও জুনিয়র বেসিক স্কুলে। সেখানে শিক্ষকতা করতেন অশোকা বাগচি, যিনি যতীন বাগচির ভাইজি, গোপী বাগচির মেয়ে। স্কুলটা ছিল অদ্ভুত ভালো, অদ্ভুত। প্রায় 100 বিঘে জমির উপর স্কুলটা, এবং সেখানে শিক্ষক মশাইদের থাকার জন্য 6টা কোয়ার্টার ছিল। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে পড়াশোনা এবং পাঠদান পদ্ধতি আজকের যে পদ্ধতি তার থেকে একেবারেই পার্থক্য। আমি কোনো মিল খুঁজে পাই না। তবে একটা প্রশ্ন হচ্ছে এখানে যে এই স্কুলে আমার পাঠ শুরু এবং সেখান থেকে আমার সাংস্কৃতিক বিষয়টা শুরু। তারপরে আমি চলে যাই, সেই সময় আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না। আমাদের গ্রামের স্কুলটা আমরা 5-6 পড়ার পর 7-এ গিয়ে আমি আমাদের ধোঁড়াদা রজনীকান্ত স্কুলটা পাই। সেইখানে আমার মাস্টারমশাই, আমি যাকে মাস্টারমশাই শুধু বলি না, ভগবান এবং দেবতাই বলি, তিনি হচ্ছেন তারাপ্রসাদ সান্যাল। আমার বাবা। হ্যাঁ, তোমার বাবা। তিনি যে কি অদ্ভুত লোক ছিলেন, আর তার পাঠদান পদ্ধতি যে কি সুন্দর, আর তার ছাত্রদের সঙ্গে যে ব্যবহার, এবং সব থেকে বড় বিষয় ছিল সময়। এবং তিনি বলতেন যে সময় মেনে যে না চলে সে কিছুই করতে পারে না, এবং সেটা সঠিক আমি মনে করি। এবং তিনি সেটাই করতেন। তিনি স্কুলে যে কালচারাল অনুষ্ঠান হতো, সেখানে ছিলেন জমশেদপুরের অজিত চৌধুরী এবং চন্দনা চৌধুরী। এরা যথেষ্ট ওই বিষয়ে খুব উদ্যোগী ছিলেন এবং ওনারাও কালচারাল মানুষ। আচ্ছা, ওই সময়তে মানে বাবার সঙ্গে আর কি সন্তোষ জেঠু, সন্তোষবাবু ছিলেন। সন্তোষবাবু তো খুব উদার চেতা মানুষ ছিলেন, এবং উনি প্রকৃতির মাঝে পড়াতে মানে ভালোবাসতেন। আমাদের জিওগ্রাফি পড়াতেন মাঠের মধ্যে বসে গাছের ছায়।
এবং মাস্টারমশাইকে জিজ্ঞাসাও করেছিলাম যে মাস্টারমশাই আমরা কেউ স্যার বলতাম না, এখনকার ছেলেরা তো স্যার বলে, আমরা স্যার বলতাম না, আমরা মাস্টারমশাই বলতাম। মাস্টারমশাই বলতেন প্রকৃতির মধ্যে শিক্ষা দিলে শিক্ষা প্রাণবন্ত হবে, এবং তিনি করেছেন তাই। আর তারাপ্রসাদ সান্যাল ছিলেন মূল অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়, মানে আমাদের ওই স্কুলে আমরা রজনীকান্ততে সংবাদ পাঠ হতো, তারপরে প্রতিদিন এবং উনি ঠিক করে দিতেন, এবং ওটা স্বায়ত্ত শাসন পরিচালিত স্কুল, অর্থাৎ ওখানে প্রধানমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী সব মন্ত্রী ছিল। আজকে যেমন মন্ত্রী সভা সাজানো আছে, এখান থেকে ওখানে এই মন্ত্রীরা নিজের দায়িত্ব পালন করতো, তাদেরকে জবাবদিহি করতে হতো এবং তাদেরকে রিপোর্ট দিতে হতো। এই যে একটা অদ্ভুত ব্যাপার, এটা বেসিক এডুকেশন বলে, যেটা গান্ধীজি বলেছিলেন, সেই বেসিক এডুকেশনটাই ওখানটায় কার্যকরী হয়েছে। অ্যাকচুয়ালি ওটা তো নৈলক্ষ্য দাদু যে স্কুলটা তৈরি করেছিল ওটা তো বুনিয়াদী বিদ্যালয় ছিল। বুনিয়াদী বিদ্যালয়, রাইট, বুনিয়াদী বিদ্যালয়। এবং সেই বুনিয়াদ থেকে তৈরি করবার জন্য সেখানে এসেছিলেন তারাপ্রসাদ সান্যাল। হ্যাঁ, বাবা আমি যেটুকু জানি আর কি, বাবা মানিপুর ট্রেডিং কলেজের মানে সরকারি কলেজের অধ্যাপক ছিলেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। সেখান থেকে নৈলক্ষ্য দাদু মানে নৈলক্ষ্য সান্যাল তিনি গিয়ে তুলে নিয়ে আসেন, হ্যাঁ, জবরদস্তি হ্যাঁ। আসবেন না বাবা সরকারি চাকরি ছেড়ে। তারপরে আমাদের গ্রামের স্কুল হচ্ছে, তুমি কেন যাবে না, তুই কেন যাবি না, ঠিক 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 সেখানে নিয়ে এসে বসিয়েছিলেন, হ্যাঁ, এটুকু আমি জানি। ঠিক। হিমাংশু বিমল মজুমদার বাবাকে খুব ভালোবাসতেন, শিক্ষাবিদ হিমাংশু বিমল ঠিক, মজুমদার। ঠিক, হ্যাঁ ঠিক। এবং এই স্কুলের সূচনাটা হয়েছিল ধোঁড়াদার ক্ষিতীশ বাগচির বাড়িতে। বিল্ডিং তৈরি হয়নি, বিল্ডিংটা তখন তৈরি হয়নি, তো বিল্ডিংটা তৈরি হওয়ার পর তারপর আমরা নতুন স্কুলে গেলাম। সে একটা অদ্ভুত অনুষ্ঠান, সেটা বলে বোঝানো মুশকিল, সে ছবিও আমার কাছে নেই। আমার জন্মের আগে, অনেক আগে, অনেক আগে, অনেক আগে না আগে, বেশ খানিকটা আগে, বেশ খানিকটা আগে। তখন আমরা 6-7-এ পড়ি, তখন তোমার তো হ্যাঁ। তো আমার যেটা মনে হয়েছে যে মাস্টারমশাই শিক্ষাটা আমি এখনো পর্যন্ত বুকে নিয়ে চলছি। বাবার দেওয়া শিক্ষা, ইয়েস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি যে শিক্ষকতা করেছি তার মূল কথা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা, শিক্ষক কেন্দ্রিক নয়। কারণ একজন শিক্ষককে শিক্ষক হতে হলে শিশুর মনস্তত্ত্ব অবশ্যই জানতে হবে। সেই মনস্তত্ত্বটা যদি না জানা যায় তাহলে কিন্তু সে শিক্ষক হতে পারবেন না, কখনোই পারবেন না। আমি সেই বিষয়টা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছিলাম এবং গভীরভাবে পড়েছিলাম, এবং মহারাজকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মহারাজ, মানুষ তো সবাই শান্তি চায়, তো শান্তি কোথায় পাওয়া যায়? তখন উনি আমাকে একটা বলেছিলেন, তিনি ফিলোজফিরই লোক ছিলেন, ওখানে ফিলোজফি পড়া হতো, শিশু মনস্তত্ত্ব পড়া হতো, শিক্ষা বিজ্ঞান পড়ানো হতো, শিক্ষা বিজ্ঞানের যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো পড়ানো হতো। তাতে উনি বলেছিলেন, তুই শিশুদের সঙ্গে মিশে প্রাইমারি স্কুলে যাবি, তাহলেই তুই আনন্দ পাবি। তা আমি আজকে এখানে বলছি, অকপটে স্বীকার করছি, আমি যে আনন্দ পেয়েছি, আমি যে ভালোবাসা পেয়েছি, এবং আমার ছাত্ররা বিশাল বিশাল জায়গায়, জার্মানিতে থেকে শুরু করে এখনও পর্যন্ত লন্ডন এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে টেলিফোন করে জানায় যে মাস্টারমশাই কেমন আছেন, আমি বেঁচে আছি শুনে ওরা খুশি হয়, এটা একটা আমার আনন্দের বিষয়। যাই হোক, আমি চেষ্টা করেছি, আপনারা ছবিতে দেখবেন আমি কিছু ছবি দিয়েছি, স্কুলটা খোলামেলা ছিল, শিশুদের নিরাপত্তা ছিল না, আমি সেই জায়গাটায় শিশুদের যাতে নিরাপত্তা আসে সেই ব্যবস্থাটা আমি করেছি। সেটা কোন স্কুলে, মানে আপনার স্কুলে? হ্যাঁ, জ্যোতির্ময় স্মৃতিবিদ্যানিকেতনে। আচ্ছা, সেটা কোনো একটা অফিস ঘর ছিল, ভাঙা ঘর হারিয়ে, তো সেখানে আমি বিশেষ করে করিমপুরের যারা শিক্ষানুরাগী মানুষ বা এখানকার যারা ব্যবসাটা করেন, তারা আমাকে কোনোদিন ফেরায়নি, তারা অনেক কাইন্ডস দিয়েছেন, এবং সেই কাইন্ডস দেওয়ার ফলে সিমেন্ট বলুন, বালি বলুন,
ওই তোমার ইয়ে পাথর হোক, ইট হোক, সবাই দিয়েছে। এই দিয়ে এই স্কুলটাকে আমি চেষ্টা করেছি যে বড় করতে। এখন দোতলা স্কুল, সেখানে ফ্যান ঘোরে, সেখানে অনুষ্ঠানের ইয়ে আছে, মঞ্চ আছে, এবং সেখানে অনুষ্ঠান আমি করেছি। বিজ্ঞান সেমিনারের অনেক ছবি আছে, এবং সেখানে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, আমাদের যে স্থানীয় এমএলএ চিত্তরঞ্জন বিশ্বাস, বিশ্বাস, তিনি তো যেতেনই, প্রত্যেক অনুষ্ঠানেই উনি থাকতেন। এছাড়া এসেছেন ডক্টর সুনীল ব্রহ্মচারী, কৃষি বিদ্যালয় কল্যাণী, উনি এসেছেন। আরও ব্যক্তিত্ব, মাইনুল হাসান, তারপরে ওই মাসাদুল হোসেন এমপি, এরা সমস্ত যারা হয়েছিলেন, এই সমস্ত ব্যক্তিত্ব এসেছেন। আমার এক ছাত্র প্রতিম দেবনাথ, সে একটা সময় সারা পশ্চিমবাংলায় অঙ্কে প্রথম হয়, মানে বাচ্চাদের পরীক্ষায়। তার জন্য তাকে একটা রেডিওতে ডাকা হয়, সঙ্গে আমাকেও ডাকা হয়। সেখানে আমার বিশাল বিশাল সৌভাগ্য যে শিশু সাহিত্যের যে মূল জায়গা, সেই সুকুমার রায়ের পরিবারের লীলা মজুমদারের সঙ্গে আমার দেখা হয় এবং আলাপ হয়। এটা যে একটা কত বড় মধুর স্মৃতি এবং বিষয়, আমি ভুলতে পারি না। কত ছোট সুন্দর আমাকে জিজ্ঞাসা করলেন, এবং উনি শুনেছিলেন কীভাবে আমি জানি না। লীলা মজুমদার অনেক কথা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, শিক্ষা কীভাবে হয়, শিক্ষার কর্মসূচি কী। আমি বললাম যে আমি বইটাকে খুব ভালো করে পড়ি, এবং বইটাকে পড়ার পরে তার সঙ্গে সঙ্গতি রেখে অন্যান্য বই পড়ে একটা পাঠ্যিকা তৈরি করা, যেটা করতে হয়। বেসিকে বলতো, কিন্তু কেউ মানে না, কোনো শিক্ষক মানে না। আমি সেই করে তারপর নোট লিখে করেছি, এবং আমাদের তখনকার দিনে ডিআই অফ স্কুল এরা দেখেছেন, ওরা বিবেচনা করেছেন এবং বলতে সঠিক, এবং আমাকে এই সমস্ত বিষয়ে আমাকে নিয়েও গেছেন। তো বিভিন্ন জায়গায় এই শিক্ষার উপর আলোচনা করবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি যে প্রথম প্রশ্নটা করেছো, শিক্ষা কি সে ঠিক জায়গায় আছে? আমি বলছি নেই। কারণ শিক্ষা কোনো যান্ত্রিক জিনিস নয়। কারণ শিশুর প্রতি ভালো না বাসলে শিক্ষা সার্থক হতে পারে না। কারণ শিক্ষার প্রথম উপাদান হচ্ছে শিশু, যাকে আমি শিক্ষা দেব, তাকে আগে টানতে হবে কাছে, অন্তরের কাছে। এটা যদি না টানা যায়, তাহলে কিন্তু শিক্ষা কোনোদিন সফল হতে পারে না। এবার একটা জায়গায় বলি যে আজকাল দেখা যাচ্ছে যে স্কুলের স্যারদের সঙ্গে যা সম্পর্ক, তার থেকে বেশি সম্পর্ক প্রাইভেট টিউটারদের সঙ্গে। এটা কি আপনার মাথাতে এসেছে যে হ্যাঁ, ঠিকই বলেছো। ইদানিংকালে দেখি সব ব্যাগ কাঁধে করে প্রাইভেট শিক্ষকদের কাছে যান। আমি তাদের বিরোধী না, তারা জীবিকার, আসলে আমাদের দেশে বেকারটা তো বেড়ে গেছে, ফলে না, আমি বলতে চাইছি তাহলে কি স্কুলের স্যাররা কি সরে গেছেন ছাত্রদের কাছ থেকে খানিকটা, যার জন্য তারা একটা শেল্টার হিসেবে প্রাইভেট টিউটরদের কাছে বেশি নির্ভরশীল হয়েছেন, বা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন অন্য কোনো কারণ আছে? কারণ হচ্ছে স্কুলে ইদানিংকালে আমার মনে হয়েছে, আমি কতগুলো স্কুল গিয়েওছি, ঘুরে দেখেওছি, সেখানে শিক্ষকদের সঙ্গে ছাত্রদের বা ছাত্রীদের যে মানে বন্ধুত্বপূর্ণ বা মানে সখ্যতা থাকা কথা, সে কথাটা নেই। সেটা নেই, যার জন্য প্রাইভেট টিউটরদের দিকে গিয়ে। হ্যাঁ, কিন্তু প্রাইভেট টিউটারদের কাছে গিয়েছে, সেটা হচ্ছে শুধু নোট। এবং সেখানে একটা সমস্যা হচ্ছে এই যে প্রাইভেট শিক্ষকতায় যারা করছেন, তারা তো অরিজিনালি বেকার। ফলে না, স্কুলের স্যাররাও পড়াচ্ছেন। স্কুলের স্যাররাও পড়াচ্ছেন, কিন্তু সেটাও যে তারা যে খুব, এখানে বলতে গেলে তো অন্য কথা চলে আসবে, আমি সে জায়গায় যাব না, কারণ সেটা আমার ইচ্ছা নেই। না, আমার বাবার কথা যখন আপনি আসলেন, হ্যাঁ, বাবা কিন্তু এটার বিরোধী ছিলেন যে
স্কুলের স্যাররা প্রাইভেট পড়াবে এটা ঠিক না, না তিনি গভর্নমেন্ট যা পয়সা দিচ্ছে সেটাই যথেষ্ট। হ্যাঁ সেটাই সেটাই উনি বলতেন, এবং উনি কোনোদিন শিক্ষক মানে এরকম পড়াননি, কখনো না, কেউ কখনো গেলে বুঝিয়ে দিলেন সেটা। হ্যাঁ যা আমি নিজেই গেছি ওনার কাছে, যে মাস্টারমশাই ইংরাজিটা বুঝতে পারছি না, এই সংস্কৃতটা বুঝতে পারছি না, বা অঙ্কটা বুঝতে পারছি। উনি অল সাবজেক্টে যাকে বলে পারদর্শী ছিলেন। একটা মানুষের মধ্যে এত মানে জ্ঞান থাকা, এটা আমি দেখিনি। আমি একটা ছবি পেয়েছি, কয়েকটা ছবি পেয়েছি, তার মধ্যে ডক্টর নলিনাক্ষ সান্যালের প্রতিষ্ঠিত যে পান্নাদেবী, করিমপুর পান্নাদেবী কলেজ, সেই পান্নাদেবী কলেজে ডক্টর নলিনাক্ষ সান্যালের 100 বছর পূর্তিতে উপস্থিত ছিলেন 3 জন। তাদের মধ্যে নেমিনাথ জেঠু মানে ডক্টর নলিনাক্ষ সান্যালের ছেলে, স্বাধীন জেঠু মানে শশাঙ্ক শেখর সান্যাল, যিনি হাইকোর্টের ক্রিমিনালের একজন বিরাট বড় উকিল এবং এমপি হয়েছিলেন ইয়ের থেকে, জিয়াগঞ্জ থেকে, না জঙ্গিপুর থেকে বাম আমলে। তার ছেলে শশাঙ্ক শেখর সান্যালের ছেলে স্বাধীন জেঠু, আর উপস্থিত ছিলেন আমার বাবা তারাপ্রসাদ সান্যাল, যিনি ডক্টর নলিনাক্ষ সান্যালের প্রতিষ্ঠিত স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। সেখানে যে পরিবেশটা ছিল, আরও অন্যান্যরা ছিলেন যাদের অনেককে আমি চিনি, অনেককে চিনি না। আমার প্রিন্সিপাল ছিলেন, এদের পেয়েছি, আর কাউকে আমি ঠিক চিনি না, চিনতে পারিনি। করিমপুর পান্নাদেবী কলেজের প্রিন্সিপাল সন্তোষ কুমার ধরকে দেখেছি ওই ছবিটার মধ্যে। তা এই যে আপনি বলছেন যে বাবা সময় নির্দিষ্ট করে চলতেন বা শেখাতেন, আপনার যে সাহিত্য জীবন, মানে আপনার একটা পত্রিকা আছে, সেই পত্রিকা এবং সাহিত্য জীবন সম্পর্কে বাবা কি কোনো আপনার কাছে ইয়ে দিতেন, মানে বাবার কাছে আপনি যেতেন? হ্যাঁ অবশ্যই। ব্যাপারটা হচ্ছে মাস্টারমশাই তো সাহিত্য বিশালভাবে জানতেন, উনি লিখেছিলেন কয়েকটি লেখা আমার ওই পত্রিকায়। তো প্রশ্ন হচ্ছে যে উনি সাহিত্যের মানে কি জানতেন না সেটা বলাই মুশকিল আমার পক্ষে, এবং দারুণভাবে জানতেন এবং আমাকে উৎসাহিত করতেন। আমি ওনার দ্বারা উৎসাহিত হয়েছি, এবং বহুদিন পরে তার ছেলের কাছে এই কথাটা বলতে এসে আলোচনার ক্ষেত্রে আমারও ভালো লাগছে। আমি জানাচ্ছি, খোলা মনেই জানাচ্ছি, কারণ মাস্টারমশাই ছিলেন যে এমন একজন মানুষ যার কোনো বিকল্প হয়েছে বলে আমার মনে হয়। বাবার কিছু লেখা আপনি জানেন? আমি একটা জানি যে ওই মানে শশাঙ্ক শেখর সম্বল দাদু আর কি একটা লেখা নিয়ে গিয়েছিলেন ওই নজরুলের ওপরে, ইয়ে করে এপার বাংলা ওপার বাংলা এই নিয়ে, মানে মারা গেছিলেন ওপারে, জন্মেছিলেন এপারে, এই নিয়ে একটা কবিতা ছিল, যেটা আপনি একদিনকে বোধহয় কোথাও বলছিলেন যে ভাগ হয়ে গেল। বিলকুল ভাগ হয়নি নজরুল, এই কথাটা মাস্টারমশাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা মাস্টারমশাই। আর একটা কথা হলো যে সাহিত্যের দিকে তো তার হাত পাণ্ডিত্য, তবে তার লেখা আমার পত্রিকায় আগের দিকে কিছু আমি ছেপেছিলাম, এখন সেই পত্রিকাগুলো নেই। আমি তো ভাড়াটিয়া বাড়িতে ছিলাম, আর তিনিও নেই, সেই জন্য তোমাকে দেখাতেও পারবো না, এটা একটা সমস্যা। তবে একটা জিনিস আমার মনে হয়েছে বা আমি ভাবি, শিক্ষা শিশু কেন্দ্রিক, এবং শিশুদেরকে যারা প্রাথমিক স্তরে শিক্ষকতা করেন তাদেরকে এই বিষয়টাকে দেখতে হবে। কিন্তু আজকের একটা সমস্যা দাঁড়িয়েছে, হাতে হাতে মোবাইল নিয়ে সব মাস্টারমশাইরা স্কুলে যান, আর কখন ফোন আসে কখন যায় বুঝি না, সবসময় ফোন টোন হচ্ছে। তা আমি জ্যোতির্ময় থেকে রিটায়ার করার পরে 9 সালে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আরও কিছুদিন ধরে আসবো স্কুলে।
তো আমি গিয়েছিলাম কিছুদিন, তারপরে আমি হাবভাব দেখে বুঝলাম যে আমি থাকাতে একটু ওনাদের অসুবিধা হচ্ছে। আমি আর যাইনি, কারণ আমার ওই সব মোবাইলও নাই। আমি ওসব বিষয় ঠিক কাকে কি বলে ফেলবো, তখন তো আমি আর শিক্ষক নাই স্কুলে। ফলে আমার একটা আচ্ছা, এই যে স্কুলটা, এই করিমপুর আনন্দ বলি, আনন্দপল্লী কি জ্যোতির্ময় জ্যোতির্ময়, ওটা কে এবং কার নামে? মানে আচ্ছা, জ্যোতির্ময় সাহা হচ্ছে আমাদের এখানে যে অশোক সাহা তার মানে ডাকনাম কাকুদা, তার বাবার নাম তাদের স্কুল। কিন্তু ওনারা একটা ঘর করে দিয়েছিলেন, একটা বড় ঘর ছিল, আর আর একটা অফিস ঘর পরে একটা করা হয়েছিল, সেটা করেছিল। তাছাড়া কিছু ছিল না। সেই ছবিতে পাওয়া যাবে, মানে স্কুল থেকে নদীটা দেখা যাবে, খোলা নদী, রাস্তা আর নদী, এই স্কুলের মাঠ আর নদী এক, খুব বিপদ ছিল। যাক, সেটা করিমপুরের মানুষের আমি বললাম, তারা প্রচুর সহায়তা করেছে। আমার বন্ধুবান্ধব যারা ব্যবসা ট্যাবসা করেন না, মানে আমাকে ভালোবাসেন, তারা প্রচুর দিয়েছেন। এবং তা এখন স্কুল, সে বিশাল স্কুল, এবং প্রাইমারি স্কুল, অত বড় প্রাইমারি স্কুল নদিয়া জেলাতে নেই। আমার সময়, আমি লাস্ট চলে আসার সময় আমাদের স্কুলে তখন ছাত্র সংখ্যা ছিল 700। আচ্ছা, প্রচুর ছাত্র। এবং সেই ছাত্ররা, সেখানে একটা পিন পড়লে শোনা যেত, মানে শিক্ষকরা ক্লাসে চলে যেত, বাইরে থাকার উপায় নেই। যেহেতু আমি সেই লাস্ট সময়টায় ওই টিচার ইনচার্জ হয়েছিলাম, আমি হেডমাস্টার মশাই হতে চাইনি, কারণ ওটা আমার পছন্দ ছিল না। আমি শিক্ষক হয়েই থাকবো, এই সিদ্ধান্ত অনুযায়ী আমি শিক্ষক হয়েই ছিলাম। কিন্তু ইদানিংকালে কী অবস্থা আমি বলতে পারবো না, মানে আমি আর তো আর যাইনি। না, তবে ওই স্কুলটার যথেষ্ট নাম আছে। নাম আছে মানে বলি, ওই যে বললাম তো, লীলা মজুমদারও প্রশংসা করেছিলেন, আনন্দবাজারে তার বেরিয়েছিল, এবং বলেছিলেন, আমার সঙ্গে কথা হয়েছিল, নানা কথা হয়েছিল। তো প্রশ্ন হচ্ছে যে স্কুলটা কি স্বাধীনতার পরে হয়েছে? তো হ্যাঁ, স্বাধীনতার পর, 58। যাই হোক, মানে আমি যেটা বলছি যে আপনি যে শিক্ষাটা লাভ করেছেন, সেই শিক্ষাটা বাবা তো কোনোদিন খুব বাচ্চাদের পড়িয়েছেন বলে আমার জানা নেই। হ্যাঁ, তাহলে শিশু শিক্ষা সম্পর্কে তার যে, তবে এখানে বলে রাখি, রজনীকান্ত হাই স্কুলে যারা ওই 5-6-এ পড়তে যেত তারা শিশুই। আচ্ছা, তারা শিশুই। তো মাস্টারমশাই তাদের সঙ্গে ডিলিংস যেটা করতেন, ওইভাবেই করতেন। এবং অজিতবাবু তাই করতেন। আলেম মিয়া মিস্ত্রি বলে একজন টিচার আসছেন, মাস্টার কাকু, মানে বিজয় চ্যাটার্জি, বিজয়বাবু সাংঘাতিক গানের এবং ম্যাথামেটিক্স, অঙ্কের, মানে বিশেষ তার অপূর্ব হাতের লেখা। এবং মাস্টারমশাইদের ব্যবহার, মানে তাদের তখনকার মাস্টারমশাইদের সাংঘাতিক, মানে তাদের কথা না করা যাবে না। আমার বাবা বলছি না, মানে বাবা ছাড়াও যারা ছিলেন, মানে আমি অজিত জেঠুর কাছে খুব খুব কাছে থেকে দেখেছি, কাছে গিয়েছি। প্রদীপ সরকেল, না, প্রদীপদা আমাদের সময় ছিলেন না, তা ছিলেন না, কিন্তু আমার সময় ছিলেন। প্রদীপ সরকেল হাতে ধরে খেলা শিখিয়েছেন, অজিত জেঠু হাতে ধরে খেলা যেমন শিখিয়েছেন, আবার ইংরেজি ভুল করলে মাথায় চাটিও মেরেছেন। তাদের ভালোবাসাটা ছিল, গভীর ভালোবাসা ছিল। এবং চন্দনাদি ওখানে ছিলেন, আবার এই করতেন। আর এই প্রাইমারি স্কুলে ছিলেন মণি পাল, তার বাড়ি হচ্ছে মুরুটিয়া। তিনি সাংস্কৃতিক দিক দেখতেন ওই প্রাইমারি স্কুলে, মানে বেসিক স্কুলটাই। এবং তিনি যাত্রাও করতেন, যাত্রায় মহিলার ভূমিকায় পাঠ করতেন। আচ্ছা, আপনার পত্রিকার নাম, পত্রিকাটা কাছে আছে? হ্যাঁ, আছে। এটা খুশি পত্রিকা, খুশি সাহিত্য পত্রিকা, 1374, 1431, 57তম বর্ষ, তৃতীয় সংখ্যা, বসন্ত সংখ্যা। এটা সম্পাদক কার্তিক ভট্টাচার্য, করিমপুর, নদিয়া। এই পত্রিকাটার সম্পাদনা তিনি 57 বছর 58 বছর ধরে করছেন।
চালিয়ে যাচ্ছেন নিজের পকেটের পয়সা খরচা করে। শুধু তাই নয়, আমাকে তিনি বলেছিলেন যে এই পত্রিকা চালাবার জন্য, এই পত্রিকা কাউকে বিক্রি করেন না, যা দেন তিনি সৌজন্য সংখ্যা হিসাবে দেন। এবং এটা পকেট থেকে, নিজের পকেটের পয়সা খরচা করে আজ পর্যন্ত, অর্থাৎ 57-58 বছর ধরে এই পত্রিকাটা চালিয়ে আসছেন। এই পত্রিকা সম্পর্কে চালানোর সময়ে তিনি আমাকে অনেকদিন আগেই বলেছিলেন যে আমার বাবা তাকে উৎসাহিত করেছিলেন। রাইট, হ্যাঁ, খুব সঠিক কথা মাস্টারমশাই। আমার বলি, আমাদের গ্রামে একটা সভা হয়েছিল, একটা বামাচরণ মেমোরিয়াল ক্লাব তৈরি হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অমল দাদুর বাবার নামে, স্মৃতির উদ্দেশ্যে। তো সেখানে আমি একটা কবিতা লিখেছিলাম। তো সেটা ছিল হচ্ছে যে মানুষের দুঃখ দারিদ্রতার উপরেই লেখা। তো কিছু মানুষ ক্ষুব্ধ হয়েছিল এবং মানে শোষিত মানুষের পক্ষে পক্ষে লিখেছিলাম, যারা শোষণ করেছে তাদের তাদের বিপক্ষে। বিরুদ্ধে। তো সেই আমলটা তো কঠিন আমল, শুনেছি। মানে হ্যাঁ, এবং সে আমাকে মারবে এরকম একটা পরিস্থিতি। যাই হোক, মাস্টারমশাই আমাকে বুক আঁকড়ে ধরে নিয়ে বলল, ঠিক আছে, কবিতা পাঠ হয়ে গেছে, আর কোনো সমস্যা নাই, তুমি বাড়ি চলে যাও, তুমি চলে যাও। আমাকে মাস্টারমশাই খানিকটা এগিয়ে, তারপরে দেশে আমি চেয়ারে বসলাম। তো প্রশ্নটা হচ্ছে এটা না, ব্যাপারটা হচ্ছে বঞ্চিত মানুষ কি আজকেও নেই? ঘরে ঘরে বঞ্চিত মানুষ, বেকার ছেলেদের চাকরি হয় না, এটা তো হচ্ছে। বহু ছেলে পড়ার প্রতি অনীহা প্রকাশ করছে এই কারণে, পড়ে কী হবে? পরিষ্কারই বলছে যে পড়ে তো বসেই থাকতে হবে। আমাদের পশ্চিমবাংলায়, আমি অন্য রাজ্যের কথা বলতে যাচ্ছি না, পশ্চিমবাংলায় বলছি যে কলকারখানা নেই, চাকরি করার সুযোগ নেই, স্কুলগুলোতে টিচার নিয়োগ করার কোনো পদ্ধতি নেই। এই যে বিষয়গুলো যে চলছে বা হচ্ছে, সবাই জানেন এ বিষয়টা, অজানা কারোরই নাই, কিন্তু আমি সব ভিতরে ঢুকতে চাচ্ছি না। কিন্তু এটা কি খুব যুক্তিগ্রাহ্য হচ্ছে? এটা মোটেই না। তাহলে অনেক ছেলে বসে আছে, ভালো শিক্ষিত ছেলে, এই তো তুমিই তো বসে আছো। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা অনেককে চাকরি করে দিয়েছেন, কিন্তু আমার সময় তোমারটা হয়নি। এটা তাহলে কি হলো? তখন সিস্টেমটা পাল্টে গেছিল, অনেক অনেক পাল্টে গেছে। আর এখন আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো রাজনৈতিক ভিত্তিতে কোনো বিদ্যালয় চলা বা কোনো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান চলা বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া, এটা ঠিক নয়। এটা হবে সর্বজনীন, সেখানে সবাই থাকবে। তবে আমি একটা কথা বলতে পারি, আসার কথা, আমাদের করিমপুরে এখানে মোটামুটি এখনো পর্যন্ত সার্বজনীন ব্যবস্থাটাই আছে। সব দল যে মতেরই হোক না কেন। হ্যাঁ, এই নিয়ে কোনো, করিমপুর এমন একটা জায়গা যে আজ অব্দি কোনো রাজনৈতিক দ্বন্দ্ব বা বিরাট কিছু হয় না। এটা খুব ভালো জিনিস, এটা ভালো জায়গা, ভালো জিনিস। সারা ভারতবর্ষব্যাপী যে জিনিসটা চলছে সেটা করিমপুরের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আলাদা। এটা কিন্তু মানুষের, অন্যান্য মানুষের বাহুবা দেওয়া উচিত। সেটাই বলছি। এটা সবাই আমরা যে যাই করুক, রাজনৈতিক মতাদর্শ আলাদা থাকতেই পারে, কিন্তু সেটা থাকতে পারে, সেটা ব্যক্তিগত অধিকারের মধ্যে পড়ে। কিন্তু তাই বলে আমরা এখানে সমস্ত বিষয়ে একমত, মানে অন্তত সাংস্কৃতিক প্রশ্নে বিভিন্ন ব্যাপারে পথ চলতে দেখা হলে, হ্যাঁ, এই কথা বলা, মানে কুশল বিনিময়টা করা, এইসবগুলো এখানে হয়। এই জায়গাটা সেই ক্ষেত্রে আমি বলবো কর্ণপুর এখন খুব ভালো জায়গা, উন্নত মানের জায়গা, এটা আমার মনে হয়েছে। আচ্ছা, শেষ করব তার আগে বলি, বাবার লেখাটা গান ছিল। হ্যাঁ, রাইট, ঠিক, সরস্বতীর উপর। আচ্ছা, সেটা হচ্ছে নমামি দেবী ভারতী। নমামি দেবী ভারতী, এই গানটা। আচ্ছা, পুরো গানটা আমাকে একটু কপি করে দিতে পারবেন? আমি একটু মুখ বলে দিই। হ্যাঁ, বলুন। নমামি দেবী ভারতী, তোমার রূপের শিখা, অরুণে আলোর রেখা, আধার নাচি আজ নামিছে জ্যোতি,
নিদ্রিত আজও যারা আধার কাড়ায়, তাদের বাঁচাও মাথা সুরের ধারা। তোমার বিনাদ টানে ঝংকার প্রণবে, টুটিবে যুগের ঘুম বিশ্ব মানবে। মিলিবে জয়গান প্রদীপ্ত সুরবে, মিলিবে দেউলে দিতে আরতি, নমামি দেবী পার্বতী। এই গানটি আমার বন্ধুর এক ভাই দীপঙ্কর শাহ আমার কাছে চেয়েছিল। তা আমি তাকে ফোনে আমি তো যেতে পারিনি, ফোনে দিয়েছি। ওদের বুক লিস্টে ওই গানটা ছাপিয়েছে। আমি বলেছি এটা আমার মাস্টারমশাইয়ের গান, ওরা লিখেছে তারাপ্রসাদ সান্যাল। আর আমি যেহেতু দিয়েছি ওটা স্বীকার করেছে। এটা তো বলতে হয়, তো এটা মাস্টারমশাই লিখেছে। মাস্টার অনেক গান লিখেছেন, মাস্টারমশাই অনেক গান লিখেছেন। মাস্টারমশাই ব্রতচারীর একটা বিষয় ছিল না, ব্রতচারী তখন তো ব্রতচারী একটা খুব বিষয়টা ছিল, অর্থাৎ মানে গ্রামকে সুন্দর করার ক্ষেত্রে তখনকার শিক্ষার একটা ছিল। এবং আমি এখন আজকে বলছি যে এখনো পর্যন্ত আমাদের ধোঁড়াদার গ্রামে কোনো রকম অসুবিধাজনক পরিস্থিতি হয়নি, সবাই শান্তিতেই আছে। এবং আমি রোজই খবর নিয়ে এবং আমার সঙ্গে যোগাযোগ হয়। আমাদের গ্রামের মানুষ সব আমরা একই আছি, ধর্ম বর্ণ সব এক মিলে একটা। এটাই তো ভালো, এটাই তো মানুষের হওয়া উচিত। সাংঘাতিক। এটা করিমপুর থানায় এটা একটা বিরল জায়গা। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমার বাবা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনার শিক্ষকতা জীবন শুনতে গিয়ে যে জায়গাটায় এসে পৌঁছালাম, সেটা আমার বাবার কাছ থেকে আপনি যেটা পেয়েছেন, এটা দেখুন, আমি পুরনো খবর করতে ভালোবাসি, পুরনো জিনিস, পুরনো তথ্য এগুলোই ঘাঁটি। আমি নৈলক্ষ্য দাদু সম্পর্কে করেছি, আমি মটর দাদু সম্পর্কে করেছি, আমি পুরনো মন্দির মসজিদ এলাকার বিশিষ্ট মানুষ সম্পর্কে করেছি। আপনার মুখ থেকে আমার বাবা সম্পর্কে শুনে আমার যথেষ্ট ভালো লাগলো, এবং এলাকার মানুষ যারা জানে না তারা এটা নিয়ে জানতে পারবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি আপনার পত্রিকা চালিয়ে যান, আপনি দীর্ঘায়ু হন, আপনি বেঁচে থাকুন আমাদের মাঝে, এবং আপনি এই এলাকার মানুষকে যতটা পারবেন তাদেরকে সৎ পরামর্শ, সৎ যুক্তি দেবেন, এটাই আশা করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার মাস্টারমশাইয়ের সন্তান, একমাত্র সন্তান। এবং আমি মনে করি যে তুমি চাকরি অবশ্য পাওনি, এটা ঠিকই, কিন্তু তোমার যোগ্যতা অনেক উন্নত জায়গায় পৌঁছেছে। আশা করি, বিশ্বাস রাখি তুমি আগামী দিনে আরও বেশি উন্নতি করবে। আপনাদের আশীর্বাদ আমার থাকলো। নমস্কার, ভালো থাকবেন।